আমার 23 বছরের কাজের লোক আমার ঘরেই ঘুমাত। তাকে আমি সবসময় সাধারণভাবেই দেখতাম। একদিন হঠাৎ সে আমার সামনে এসে বলল, ম্যাডাম, দয়া করে আমাকে ছোট চোখে দেখবেন না। সেই রাতে যখন আমি তার দিকে তাকালাম, আমি অবাক হয়ে গেলাম। মিরাজ এখন আর আগের মতো যুবক নয়, বরং এক পরিপক্ক, পরিণত মানুষের মতো আচরণ করছিল। আমি তাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। তাকে খুঁজতে খুঁজতে তার ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মিরাজ মাত্রই বাথরুম থেকে বের হয়েছে। প্রথমবারের মতো তাকে এমনভাবে দেখলাম। মিরাজের শরীর ছিল খুব ফর্সা ও সুন্দর। আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। বহু বছর পর এমন একটি দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম, তারপর আমি মিরাজকে। আমার নাম অর্পিতা। আমি 35 বছরের হলেও আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম। তাই আমার বয়স বেশি মনে হতো না। যখন মিরাজ আমার বাড়িতে থাকতে শুরু করল, আমার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। প্রথমে ভেবেছিলাম মিরাজ ছোট এবং কিছুই বুঝে না। কিন্তু তার আসল চরিত্র আমার সামনে ধরা পড়ল। 23 বছরের একটি ছেলে, যে আমার মতো 35 বছরের একজন নারীর জীবনে আনন্দ বয়ে আনতে পারে, তা ভাবিনি। মিরাজ গ্রামের বাড়ি থেকে আনা একজন তরুণ। আমার 1.5 বছরের সন্তান নাম পলাশ, তাকে সে যত্ন নিত এবং আমার বাড়িতেই থাকত। আমি বিয়ে না করেই মা হয়েছিলাম। আমার প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছিল। যখন আমি গর্ভবতী হলাম, তার বাড়িতে গিয়ে দেখি সে অন্য একজনকে বিয়ে করছে। তা দেখে গর্ভের সন্তানকে নষ্ট করার ইচ্ছে হয়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি প্রায় 6 মাসের গর্ভবতী ছিলাম। শেষমেশ আমি সন্তানকে রাখার সিদ্ধান্ত নিই। আমার বাবা মা আমাকে ও আমার সন্তানকে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, তাই আমি একা থাকতে শুরু করি। কয়েক মাস আগে দাদার 80তম জন্মদিনে গ্রামের বাড়ি গিয়েছিলাম। শুধুমাত্র দাদুই আমার ছেলেকে ভালোবেসে কোলে তুলে নিয়েছিলেন। একদিন ফোনে কথা বলতে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার ছেলে পলাশ বাড়ির এক কাজের লোকের সঙ্গে খেলছে। কাজের লোকটি নিজেকে পরিচয় দিয়ে বলল সে মিরাজ। সে একটা ভালো কাজ খুঁজছিল এবং আমার সন্তানের যত্ন নেওয়ার প্রস্তাব দিলে শহরে আসতে রাজি হয়। অনুষ্ঠান শেষে আমি মিরাজকে সঙ্গে করে আমাদের বাড়িতে নিয়ে আসি। মিরাজ আমাদের বাড়িতে এসে সন্তানের যত্ন ও ঘরের কাজে সাহায্য করতে লাগল। তার আন্তরিক যত্নে পলাশের স্বাস্থ্যের উন্নতি হল, আর আমার ছেলেও তাকে খুব পছন্দ করত। মিরাজের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করলাম, আর তার কাজে আমি সন্তুষ্ট ছিলাম। একদিন রাতে আমার ছেলে পলাশ অনেক কাঁদছিল, কিছুতেই থামছিল না। তার কান্নার শব্দ শুনে মিরাজ ঘরে এলো এবং পলাশকে আমার কাছ থেকে নিয়ে নিল। আশ্চর্যের বিষয়, মিরাজের কাছে যেতেই পলাশ পুরোটা শান্ত হয়ে গেল। রাত অনেক হয়ে গিয়েছিল, আর পলাশ তাকে ছাড়তে চাইছিল না। তাই আমি মিরাজকে সেদিন আমার ঘরেই থেকে যেতে বললাম। সকালে ঘুম থেকে উঠে দেখি পলাশ মিরাজের কাছে ঘুমাচ্ছে। সেই দৃশ্য দেখে মনে হলো মিরাজ সত্যিই আমার সন্তানের জন্য একজন আদর্শ অভিভাবকের মতো হয়ে উঠেছে। সেই রাতের পর থেকে মিরাজ প্রায় পলাশের জন্য আমার ঘরেই থাকত। ছুটির দিনে আমি মিরাজকে নিয়ে শপিং মলে গেলাম। সেখানে তার জন্য সুন্দর কিছু পোশাক কিনলাম। নতুন রূপে মিরাজকে দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। সাধারণভাবে থাকা সেই ছেলেটিকে আজ স্মার্ট এবং আকর্ষণীয় লাগছিল। বাড়ি ফিরে পলাশ ঘুমিয়ে পড়ায় আমি তাকে তার ঘরে শুয়ে দিলাম। তখন মিরাজ আমার জন্য পানি নিয়ে এলো। পানি খেয়ে আমি গ্লাসটা রাখতেই দেখি মিরাজ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে আমার হাতটা আলতো করে ধরল। আমি অবাক হয়ে তাকে সরিয়ে দিলাম। মিরাজ তখন বলল, ম্যাডাম, আপনি আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছেন। আজ আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। আপনি না থাকলে হয়তো আমি কখনো নিজেকে এভাবে দেখার সুযোগ পেতাম না। তার কথাগুলো শুনে এবং মুখের আনন্দ দেখে আমিও খুশি হলাম। মিরাজের মতো একজন সাধারণ ছেলের জীবন বদলাতে পেরে মনে হলো আমি সত্যিই কিছু ভালো কাজ করেছি। এরপর থেকে মিরাজ আরও বেশি পরিপাটি এবং দায়িত্ববান হয়ে উঠল। মাত্র 23 বছরের হলেও গ্রামের ছেলে হওয়ার কারণে তার শারীরিক গঠন ছিল মজবুত, যা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছিল। সে প্রতিদিন বাড়িতেই শরীরচর্চা করত,
আর তার উচ্চতাও বেশ ভালো ছিল। একদিন আমি তার পড়াশোনা সম্পর্কে জানতে চাইলে সে বলল, এখন আর তার পড়াশোনায় মন নেই। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে আমি আমার সন্তানের অনেক আদর সোহাগ ভালোবাসা দিয়ে অফিস যেতাম। আজ সকালে অফিসে যাওয়ার আগে যখন আমি আমার ছেলে পলাশকে আদর করতে গেলাম, দেখি সে মিরাজের কোলে বসে আছে। হঠাৎ আমার ছেলে পলাশ মুখটা ঘুরিয়ে নেয়, আর আমার মুখ অজান্তেই মিরাজের গালে স্পর্শ করে। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম এবং দ্রুত মিরাজের কাছে ক্ষমা চাইলাম। ঘটনাটি আমাকে অস্বস্তিতে ফেললেও মিরাজ পুরো বিষয়টি সহজভাবেই গ্রহণ করল। আমি দ্রুত মিরাজের কাছে ক্ষমা চেয়ে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি মিরাজ পলাশকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি তখনও মিরাজের চোখে চোখ রাখতে পারছিলাম না। এরপর আমরা একসঙ্গে রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর আমি আমার ঘরে গিয়ে মাথা ব্যথার ওষুধ খেলাম। তবে ওষুধ খাওয়ার পরও মাথার ব্যথা কমছিল না, তাই মাথা ধরে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে মিরাজ ঘরে এলো। আমাকে এমন অবস্থায় দেখে সে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল কি হয়েছে। সব কথা শোনার পর মিরাজ ধীরে ধীরে আমার মাথায় মালিশ করতে শুরু করল। তার মালিশের জন্য ব্যথা যেন একটু একটু করে দূর হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই ব্যথা অনেকটা কমে এলো, আর আমি ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেলাম। সেই রাতে আমার ঘুম খুবই ভালো হয়েছিল। পরের দিন আমাদের অফিসে একটা অনুষ্ঠান ছিল। আমি ঠিক করেছিলাম যে সেদিন সুন্দর পোশাকে সাজব। আমি শাড়ি পরেছিলাম, কিন্তু জামার পিছনের গিট বাঁধতে গিয়ে বেশ অসুবিধায় পড়েছিলাম। আমার কোনো সহায়তা ছিল না, তাই আমি ঘরে কাজ করা মিরাজকে ডেকে গিট বাঁধতে বললাম। সে সুন্দর করে গিটটা বেঁধে দিল। আমি বিষয়টাকে গুরুত্ব দেইনি, কারণ তখন আমার কাছে আর কোনো উপায় ছিল না। প্রস্তুত হয়ে যখন আমি বের হতে যাচ্ছিলাম, তখন মিরাজ আমাকে থামিয়ে দিল। মিরাজ ঘর থেকে কাজল নিয়ে এসে আমার বাম কানের পেছনে লাগিয়ে বলল, ম্যাডাম, এখন আপনাকে আর কেউ নজর দিতে পারবে না। আপনাকে সত্যিই খুব সুন্দর লাগছে। আপনি এমনিতেই অনেক সুন্দর, আর আজকে আরও সুন্দর লাগছে। তার কথা শুনে আমি হেসে ফেললাম এবং বাইরে বেরিয়ে পড়লাম। সেদিন সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম, তখন আমার সঙ্গে আমার এক বান্ধবী এবং তার বন্ধু ছিল। সেদিন মিরাজ অসাধারণ খাবার তৈরি করেছিল। আমার বান্ধবী রিক্তা সিদ্ধান্ত নিয়েছিল যে সে আগামী 3 দিন আমার বাড়িতে থাকবে, আর তার বন্ধু বিপুল আমাদের সঙ্গে 2 দিন কাটাবে। পরের রাতে মিরাজ খাবার তৈরি করে রিক্তা এবং বিপুলকে খাওয়ার জন্য ডাকল, কিন্তু তারা নিজেদের ঘরে বসে পানীয় খাচ্ছিল। রিক্তা অনেকটাই খেয়ে ফেলেছিল এবং ভাত খাওয়া ছাড়াই ঘুমিয়ে পড়েছিল। আর বিপুল এসে আমাদের সঙ্গে খাবার টেবিলে বসে খেতে শুরু করল। খাওয়ার সময় বিপুল হঠাৎ আমাকে উদ্দেশ্য করে বলল, অর্পিতা, তুমি তো রিক্তার থেকেও সুন্দর। তার এই কথা শুনে মিরাজ রাগী দৃষ্টিতে তাকালো এবং কিছু না বলেই খাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেল। বিপুল চলে যাওয়ার পর মিরাজ আমার কাছে এসে বলল, ম্যাডাম, আপনার এই ধরনের বন্ধুরা আমার ভালো লাগছে না। তখন আমি তাকে ধমক দিয়ে বললাম, আমি তোকে পরিবারের সদস্যের মতো মনে করি। এর মানে এই নয় যে তুই আমার অতিথিদের নিয়ে কথা বলবি। তোর কাজ বাড়িতে আসা অতিথিদের সেবা করা, সেটাই করবি। আমাকে শেখানোর চেষ্টা করার দরকার নেই। আমি রাগ করে আমার ঘরে চলে এলাম। যদিও মিরাজকে ধমক দিয়েছিলাম, তবুও সে আমার জন্য পানি নিয়ে এলো। আমি ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। সেদিন রাতে মিরাজ আমার ঘরে ঘুমাতে আসেনি বলে মনে হচ্ছিল, কিন্তু সকালে ঘুম ভাঙতেই দেখি সে আমার পাশে শুয়ে আছে। ঘুম থেকে উঠতেই দেখি রিক্তা আমার পাশে দাঁড়িয়ে আছে, তার মুখে বিরক্তির ছাপ। মিরাজকে ডাকা হলো, আর তার হাত রিক্তার ওড়নাটা দিয়ে বাঁধা ছিল। রিক্তা ক্ষুব্ধ কণ্ঠে বলল, তোমার এই গ্রাম্য কাজের লোকটা আমার বন্ধুর হাত ভেঙে দিয়েছে। মিরাজ শান্তভাবে মাথা নেড়ে বলল, ম্যাডাম, আমি কিছুই করিনি। রাতে বিপুল সাহেব মদ্যপান অবস্থায় ছিলেন, সম্ভবত ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন। আমি কেন তার উপর হাত তুলতে যাব? রিক্তার আচরণ তখনও অস্বাভাবিক লাগছিল। মিরাজ আমার হয়ে তাদের কাছে ক্ষমা চাইল। কিছুক্ষণ পর রিক্তা আর বিপুল রাগ করে সেখান থেকে চলে গেল। এরপর মিরাজ আবার আমার কাছে ক্ষমা চাইতে শুরু করল। আমি জানতাম মিরাজ কোনো ভুল করেনি। সেদিন আমি ছুটি নিয়েছিলাম, কারণ কয়েকদিন ধরে খুব ব্যস্ত ছিলাম।
ভাবলাম আজ একটু নিজের জন্য সময় বের করব। সকালের নাস্তা করার পর আমি আবার ঘুমিয়ে পড়লাম। আমার ছেলে পলাশও আমার সঙ্গে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে মনে হলো এক কাপ চা খুব দরকার। আমি মিরাজকে ডেকে চা বানানোর জন্য বললাম। আমি তাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু তার কোনো সাড়া পাচ্ছিলাম না। তাকে খুঁজতে খুঁজতে আমি তার ঘরে গেলাম। সেখানে দেখলাম মিরাজ মাত্র স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এসেছে। আমি প্রথমবারের মতো তাকে এমনভাবে দেখলাম। মিরাজের শরীর ছিল খুব ফর্সা ও শক্তিশালী। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বহু বছর পর আমি কোনো সুন্দর যুবককে এভাবে দেখলাম। আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, আমার যেন চোখ সরছিল না। এই মুহূর্তে মিরাজ আমাকে ডাক দিল। তখন দেখি সে শার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তখনও তাকিয়ে আছি, যেন আমার মনোযোগ ছিল অন্য কোথাও। মিরাজ আমার চোখের সামনে হাতের তালি বাজালো, আমার হুঁশ ফিরল। আমি তাকে বললাম, আমার জন্য এক কাপ চা বানিয়ে দাও। আজকের দিনটা আমি নিজের জন্য একটু আলাদা করে রেখেছিলাম। দুপুরবেলা নিজের ঘরে আরাম করে বসে ত্বকের যত্ন নিতে শুরু করলাম। আমি তখন মেক্সি পরেছিলাম এবং একটু হাঁটাহাঁটি করতেছিলাম। হাঁটাহাঁটি করার সময় হঠাৎ একটু গরম চা পায়ে পড়ে যায়, যার ফলে আমার পায়ের ত্বক পুড়ে যায়। ব্যথায় তীব্রতায় আমার মুখ দিয়ে শব্দ বেরিয়ে গেল। সে শব্দ শুনে মিরাজ দ্রুত ঘরে এসে হাজির হল। সে এসে খুব সাবধানে পুড়ে যাওয়া অংশ থেকে গরম চা সরিয়ে দেয় এবং সেখানে ক্রিম লাগিয়ে দেয়া। তার সাহায্য পায়ে স্বস্তি এনে দিল, যদিও তার স্পর্শ আমাকে খানিকটা অস্বস্তিতে ফেলেছিল। এরপর আমরা দুজনে মিলে ঘরের কিছু ছোটখাটো কাজ করতে থাকলাম। কিন্তু আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল, যা ভাষায় বোঝানো কঠিন। হঠাৎ মিরাজের চোখ আমার দিকে পড়ল। ব্যথার কারণে আমি আবার একটু ইশ করে উঠলাম। মিরাজ চিন্তিত মুখে বলল, ম্যাডাম, আপনি বিশ্রাম নিন। যা যা দরকার আমাকে বলুন, আমি সব ঠিক করে দেব। আমি তাকে বললাম আমার পায়ে বাকি ক্রিম লাগিয়ে দিতে। মিরাজ কোনো প্রশ্ন ছাড়াই আমার কথামতো কাজ করল। কাজ শেষ করার পর সে আমার মাথায় হালকা ম্যাসাজ করে দিল। সে মেসেজ করায় আমি কিছুটা আরাম পেলাম, আর দিনটি অনেক শান্তিপূর্ণ মনে হলো। মিরাজের কাজে নিখুঁততার কোনো ঘাটতি ছিল না। সে যেন সবকিছু সহজে সামনে নিতে পারত। তবে রাত নামতেই আমি তাকে অনুরোধ করলাম, আজ রাতে তুমি আমার ঘরে থেকো না। দিনের বেলায় আমি ঘরে থাকি না, তাই অন্তত রাতটা আমি আমার সন্তানের সঙ্গে একান্তে কাটাতে চেয়েছিলাম। প্রতিবার মিরাজ ঘরে থাকা আমার পছন্দ হতো না, তাই আজ রাতে তাকে অন্য ঘরে থাকার জন্য বললাম। দিনগুলো এভাবে চলতে থাকল। কিছুদিন মিরাজ ছাড়া আমার ছেলে পলাশ রাতে ঘুমাতে পারত না, কিন্তু ধীরে ধীরে সে কান্না বন্ধ করল। এদিকে আমি নিজেও কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শরীর ভারী লাগতে শুরু করল। হঠাৎ এই পরিবর্তন কেন হচ্ছে তা বুঝতে পারছিলাম না। আমার শরীরের যন্ত্রণা এমনভাবে বেড়ে গিয়েছিল যে বিছানা থেকে ওঠারও ইচ্ছা থাকত না। তাই আমি অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে নিলাম, যেন কিছুটা বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠতে পারি। এ সময়ে পলাশ প্রায় পুরোটা সময় মিরাজের সঙ্গে কাটাচ্ছিল। মাঝে মধ্যে আমার ছেলের খিদে পেলে পলাশকে আমার কাছে নিয়ে আসত। আজ আমি আমার কোমর ধরে বসেছিলাম রাতের বেলায়। মিরাজ এক গ্লাস পানি নিয়ে আমার ঘরে আসে আর আমার কোমরের উপর হাত দেখে সে বুঝে গেল আমার কোমরে খুব ব্যথা হচ্ছে। মিরাজ বলল, ম্যাডাম, যদি আপনার কোনো আপত্তি না থাকে আমি একটু মালিশ করে দিতে পারি। আমার কোমরের ব্যথা এতটাই তীব্র ছিল যে আমি তার কথায় রাজি হয়ে গেলাম। মালিশ করার আগে আমি ঘরের বড় লাইটটা জ্বালিয়ে দিলাম, যেন পরিবেশটা আরও শান্তিপূর্ণ হয়। মিরাজ যখন হালকা চাপ দিয়ে মালিশ করছিল, আমি বেশ স্বস্তি অনুভব করেছিলাম। মালিশ হওয়ার পর মনে হলো যেন আমার ব্যথা একেবারে হাওয়ায় মিশে গেল। মালিশ করার সময় মিরাজ আমাকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার কি পলাশের বাবাকে মনে পড়ে না? আপনি এত সুন্দর এবং তরুণী হয়ে একা কেন? মিরাজের প্রশ্নের কোনো সঠিক উত্তর আমার কাছে ছিল না। আমি শুধু মৃদু হেসে বললাম, হয়তো এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। সেই মুহূর্তে কথোপকথনটা সেখানে শেষ হয়ে গেল। মিরাজের মালিশে এমন আরাম পেলাম যে চোখের পাতা ভারী হয়ে এলো, আর আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম।
2 দিন পর এমন একটা দিন এলো যে দিনটার কথা আমি কখনো ভুলতে পারব না। সে দিনটা আমার প্রিয় জনের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিন। সেই দিনটা শেষমেশ এসে পড়ল। সারাদিন নিজেকে নানান কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, যেন আমার প্রেমিকের স্মৃতি মাথায় না আসে। কিন্তু রাতের নিস্তব্ধ অন্ধকারে তার মুখটা বারবার মনে পড়ছিল, মনে হচ্ছিল যেন স্মৃতিগুলো আমাকে ঘিরে ধরে রেখেছে। সে এখন আমার সঙ্গে নেই, তবে সে আমার সন্তানের বাবা। পলাশকে দেখলেই প্রতিদিন তার কথা মনে পড়ে। আজ আমি আর আমার আবেগ ধরে রাখতে পারলাম না। ঘরে বসে হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম। আমার ছেলে আমার পাশে ঘুমাচ্ছিল, কিন্তু তখন আমি সেটাও খেয়াল করিনি। আজ এমনকি আমি আমার ওষুধও খেতে ভুলে গিয়েছিলাম। রাতে মিরাজ এক গ্লাস পানি নিয়ে আমার ঘরে ঢুকল। আমাকে কাঁদতে দেখে সে আমাকে পানি পান করালো। আমি কিছুটা স্থির হলে সে আমাকে ওষুধ দিল। আমার কান্নার আওয়াজ শুনে আমার ছেলে পলাশ কিছুটা নড়াচড়া করতে লাগল। তখন মিরাজ আমাকে নিজের ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে আমি নিজের আবেগ সামলাতে না পেরে হঠাৎ মিরাজকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমার অনুভূতিগুলো যেন বসেছিল না। আমার দুঃখের কারণ শুনে মিরাজ নীরবে আমার চোখের জল মুছে দিল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, আজ আমি তোমার পাশে থাকতে চাই, একটু সান্ত্বনার খোঁজে। মিরাজ কিছুটা বিস্মিত হয়ে বলল, ম্যাডাম, আমি তো এসব বুঝি না। তার কথা শুনে আমি হেসে ফেললাম এবং তাকে সান্ত্বনা দিয়ে পাশে বসালাম। সেই দিন আমি তার ঘরেই ছিলাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলাম সে সেখানে নেই, শুধু তার শার্টটা পরে আছে। বাইরে গিয়ে দেখলাম মিরাজ পলাশকে দুধ আর বিস্কুট খাওয়াচ্ছে। আমি আমার ছেলের কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু মিরাজ ভোলেনি। সে আমাদের দুজনকেই খুশি রেখেছিল। রাতের ক্লান্তির কারণে আমি সকালে বেশ দেরি করে উঠেছিলাম। সারাদিন মিরাজ আমার সঙ্গে চোখ মিলায়নি। আজ আমার বান্ধবী রিক্তা আমার সঙ্গে দেখা করতে এলো, সে একবারও মিরাজের দিকে তাকায়নি। মিরাজ এসে তাকে এক গ্লাস পানি দিল, তারপর কোনো কথা না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ কথোপকথনের পর রিক্তা চলে যাওয়ার প্রস্তুতি নিল। যাওয়ার সময় রিক্তা বলল, তোমার কাজের ছেলেটাকে যত দ্রুত সম্ভব বিদায় করো। বাইরে থেকে যতটা নিরীহ মনে হয় সে আসলে ততটা নয়। রিক্তার কথাগুলো আমি বিশেষ গুরুত্ব দিলাম না। সবকিছু আগের মতোই চলছিল। রাতের খাবার শেষে মিরাজ আমার ঘরে এক গ্লাস পানি নিয়ে এলো। সে পলাশকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আজ পলাশ দোলনায় ঘুমাচ্ছিল আর মিরাজ তার দেখাশোনা করছিল। আমি ঘরের লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর পলাশের কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে তার কান্নার আওয়াজ থেমে গেল। তারপর আমি ঘরের দরজা খোলার শব্দ শুনলাম। চুপচাপ লক্ষ্য করছিলাম। মিরাজ ধীরে ধীরে ঘরে ঢুকে আমার কাছে এসে দেখার চেষ্টা করছিল আমি ঘুমিয়ে আছি কিনা। হঠাৎ সে আমার মোবাইলটা তুলে নিল। দ্রুত লাইট জ্বালিয়ে আমি জেগে থাকতে দেখে মিরাজ হতভম্ব হয়ে গেল। মোবাইলটা তার হাত থেকে কেড়ে নিয়ে জিজ্ঞেস করলাম, মিরাজ, এ কি করছো? এত রাতে তুমি এখানে কি করছো? সে কিছু না বলে চলে যেতে চাইল, কিন্তু আমি তাকে থামালাম। আমার বান্ধবী রিক্তা একদিন আমাকে একটি ভিডিও দেখিয়েছিল, যেখানে মিরাজ কাঞ্চনের সঙ্গে মারপিট করছিল। ঘটনাচক্রে কাঞ্চনের মোবাইলের ক্যামেরায় সেই দৃশ্য রেকর্ড হয়েছিল। সেই ঘটনার পর থেকেই আমি মিরাজের উপর নজর রাখতে শুরু করি। একদিন মিরাজকে ডেকে বললাম, সত্যি বলো, কেন কাঞ্চনের উপর হাত তুলেছিলে? মিরাজ চুপ থেকে উত্তর দিল, ম্যাডাম, সেদিন কাঞ্চন মদ্যপান অবস্থায় আপনার ঘরে ঢুকে খারাপ কিছু করার চেষ্টা করছিল, তাই আমি ওকে মারলাম। আমি অবাক হয়ে বললাম, ঠিক আছে, কিন্তু তুমি আমার পানিতে ঘুমের ওষুধ কেন মেশাচ্ছিলে? আজ নিজেই দেখেছি তুমি যা চেয়েছিলে আমি তোমাকে দিয়েছি। এখন তোমার কাজ শেষ। তুমি তোমার গ্রামে ফিরে যাও। আমার কথা শুনে মিরাজ শান্ত কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি যা ভাবছেন তা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আমি জানতাম আপনি মানসিকভাবে বিপর্যস্ত। আপনি ঘুমাতে পারেন এমন কিছু ভেষজ চা বানিয়েছিলাম, কিন্তু সেটা আপনাকে কোনো ক্ষতি করার জন্য নয়। কয়েকদিন আগে আমি দেখেছিলাম আপনি ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন, তখন আমি বুঝতে পারি আপনি আবারও আপনার সেই পুরনো প্রেমিকের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন।
সেই দেখা আপনার নিজের বাড়িতেই হওয়ার কথা ছিল। আমি এটা আটকাতে চেয়েছিলাম, কারণ আমি নিশ্চিত ছিলাম যে সেই ব্যক্তি এখনও আপনাকে প্রতারণা করছে। সে আপনাকে মিথ্যে বলছে, আর আমি চেয়েছিলাম আপনি এর থেকে রক্ষা পান। সে আপনার সাথে মিথ্যা সম্পর্ক গড়ে তুলছে, তার উদ্দেশ্য আপনার সন্তানকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া। তার স্ত্রী সন্তান জন্ম দিতে অক্ষম, তাই সে আপনার সাথে ঘনিষ্ঠ হতে চাইছে। সে আপনাকে জানায়নি যে তার স্ত্রীকে এখনও সে তালাক দেয়নি, আর সবকিছুই আপনার কাছে গোপন রেখেছে। আমি অবাক হয়ে মিরাজকে জিজ্ঞেস করলাম, তুমি এসব জানলে কিভাবে? তুমি কে? মিরাজ হেসে বলল, আপনার বাবা সাহেব আমাকে আপনার ছবি দেখিয়েছিলেন। তখনই প্রথম আপনাকে ভালো লাগে। কিন্তু তিনি বলেছিলেন আপনি বিয়ে করতে চান না। সেই সময় আমরা একটি পরিকল্পনা করি, আপনার জীবনে প্রবেশ করার জন্য আমি এখানে এসেছিলাম। তবে এখানে এসে বুঝলাম অনেকেই আপনাকে ভুল উদ্দেশ্যে কাছে টানতে চায়। তাই আমি আপনার সুরক্ষায় মনোযোগ দিই। মিরাজ আসলে 23 নয়, 30 বছরের এবং সে একটি ভালো চাকরিতে ছিল। সে যা বলেছিল সব সত্যি প্রমাণিত হয়েছে। তার সততা ও ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। পুরনো প্রেমিকের প্রতারণা থেকে বেঁচে গিয়ে আজ আমি মিরাজ, যার আসল নাম বীরেন, তার সঙ্গে খুব সুখী। সে শুধু একজন সৎ জীবনসঙ্গী নয়, আমার সন্তানের জন্য দায়িত্বশীল বাবা। আমার বাবা জন্যই আজ আমি নতুন পরিবার শুরু করতে পেরেছি। সৎকারের ভালোবাসা কখনো আপনাকে একা ছেড়ে যাবে না। সম্পর্ক টিকিয়ে রাখতে কোনো কারণ লাগে না, কিন্তু ভাঙার জন্য অজুহাতই যথেষ্ট ছিল। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটা লাইক দিয়ে SMAGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।